জমিদারের পুকুরে কত মাছ, একা একা কত আর খাবো। যাই দুটো মাছ ধরে খাই, খুব খিদে লেগেছে আমার। আমার যদি একটা সঙ্গী থাকতো তাহলে আমাকে এত কষ্ট করে মাছ ধরে খেতে হতো না। এই বলে শাকচুন্নিটি জমিদারের পুকুর থেকে টপাটপ মাছ ধরে নিয়ে গাছে বসে খেতে লাগলো। কত কষ্ট করে মাছটা ধরেছি, এবার বসে বসে খাই। যাই হোক, জমিদারের পুকুরের মাছের স্বাদ কিন্তু খুব মিষ্টি। বাবা বাবা, কি ভালো। শাকচুন্নিটি মাছ ধরে খেয়ে খাওয়ার পরে নিশ্চিন্তে শিমুল গাছের উপরে ঘুমিয়ে পড়ল। আজকে মনে হয় মাছটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই অনেক ঘুমিয়ে পড়েছি। একা একা ঘুমোতে আর ভালো লাগছে না আমার। যাই একটু ঘুরে আসি। শাকচুন্নিটি এই বলে বেরিয়ে পড়ল একটু বেরু করতে, এবং সে দেখতে পেল দুজন দম্পতি ঘোড়ার গাড়ি করে কোথায় যেন যাচ্ছে। আরে বাবা রে, এগুলো কি? চারটে করে পা টকবক টকবক করে যাচ্ছে। ও মা, কি সুন্দর জামাই নিয়ে যাচ্ছে। ও বাবা, দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল। আমার যদি এরকম একটা জামাই থাকতো পাশে বসে, আমারও কি মজাই না হতো। কর্তামা, ও কর্তামা, দেখো দিদিমণি আর দাদাবাবু চলে এসেছে। আমি তাড়াতাড়ি এদের নিয়ে চলে এসেছি। জমিদার বাড়ির মেয়ে জামাই 5 দিনের মাথায় সদ্য জড়ে এসেছে। এদিকে শাকচুন্নিটি মেয়ে আর জামাই কোথায় গেল খুঁজতে খুঁজতে প্রায় জমিদার বাড়ির দরগড়ায় পৌঁছে গেছে। অবশেষে শাকচুন্নিটি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলো। জামাই বাবা, অনেক কিছু রান্না করেছি, ভালো করে খাও। নাথ জামাই, ও নাথ জামাই, তোমার জন্য বৌমা এত কিছু রান্না করেছে, ভালো করে পেট ভরে খাও। ভাই, ওই ভাই, কিরে কেমন আছিস? ও দিদি, ভালো আছিস? বস। মা বলছিল পুকুরে নাকি অনেক মাছ হয়েছে, চল না আমাদের নিয়ে যাবি। তোর জামাইবাবু যেমন মাছ খেতে ভালোবাসে তেমন মাছ ধরতেও পছন্দ করে। মাছ আমারও প্রিয় আর তোর জামাইবাবুরও প্রিয়, চল না ভাই, একটু নিয়ে যাবি। এই বলে সৌভিক বাবু তার দিদি এবং জামাইবাবুকে নিয়ে তার নিজস্ব পুকুরে মাছ চাষ করা দেখাতে গেল। শিমুল গাছের উপরে শাকচুন্নিটি তখন ঘুমিয়েছিল, আর তার দিদির ওই শিমুল গাছ থেকে ফুলগুলো খুব পছন্দ হলো। ওগো শুনছো, শিমুল গাছের ফুলগুলো কি সুন্দর, আমাকে দুটো পেড়ে দেবে গো। এই দিদি, তুই আর জামাইবাবু এখানে শিমুল গাছের ফুলগুলো দেখ, আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। হ্যাঁ, কে রে সকাল সকাল আমার ঘুম ভাঙালি? ও বাবা, এই তো সেই মেয়ে জামাই, আমার শিমুল গাছের ফুল পাড়তে এসেছিস। এই বলে জামাইটি শিমুল গাছ থেকে দুটো ফুল পেড়ে মেয়েটির মাথায় লাগিয়ে দিল। কি গো, আমাকে কেমন দেখতে লাগছে বলো? খুব সুন্দর, শিমুল ফুল পরে তোমার মাথাটা তো পুরো রাঙিয়ে গেছে।
শাকচুন্নিটি মেয়ে জামাইকে দেখে তার বিয়ের শখ আরও বেড়ে গেল। সে তখন নদীর পাড়ে গিয়ে খুঁজতে লাগলো সৌভিক কোথায়। সৌভিক দাদাবাবুকে দেখে শাকচুন্নির বিয়ের শখ আরও বেড়ে গেল। সে ভাবলো, এই তো সুযোগ, যদি সৌভিককে বিয়ে করা যায় তাহলে জমিদার বাড়ির সে বউ হতে পারবে, তারও এরকম একটা লাল টুকটুক জামাই হবে। শাকচুন্নিটি মনে মনে ফন্দি করলো কিভাবে সৌভিক দাদাবাবুকে বিয়ে করা যায়। তাই সৌভিক দাদাবাবু যখন ঘুমোচ্ছিল তার জানালার সামনে সে বিভিন্নভাবে বিরক্ত করতে লাগলো। এই বেটা, ওঠ না, কত ঘুমাবি, একবার জানলার দিকে দেখ, আমি তোকে কখন থেকে ডাকছি রে, ওঠ না রে। শাকচুন্নির বিরক্তকর বিকট শব্দে সৌভিক দাদাবাবুর ঘুম ভেঙে গেল। সে হঠাৎ ভাবলো, দেখি তো জানালার দিকে কি আওয়াজ হলো। আওয়াজটি মনে হচ্ছে শিমুল গাছ থেকে আসছে। কে ওই সুন্দরী রমণী? শিমুল ফুল পাড়ছে এত রাতে? যাই যাই গিয়ে দেখি কে শিমুল ফুল পাড়ছে। আর এই তো সুন্দরীর অপরূপ রূপ। শাকচুন্নিটি বিভিন্ন ফন্দি করে সৌভিক দাদাবাবুকে শিমুল গাছের নিচে নিয়ে আসলো এবং সে মনে মনে ভাবতে লাগলো কিভাবে সৌভিক দাদাবাবুর মনটা জয় করা যায়। এই তুমি কে? তুমি ফুল পাড়ছো, আর তুমি এইভাবে যে মাথা ঘুরে পড়ে আছো, তোমার নাম কি? সৌভিক দাদাবাবু মেয়েটিকে অনেকবার জিজ্ঞাসা করলো, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। সে চুপ করে কাঁদতে লাগলো। এ মা, তুমি কাঁদছো কেন ওইভাবে? আমার মেয়েদের কান্না একদম পছন্দ না। তুমি এইভাবে কেঁদো না, আমার কান্না একদম ভালো লাগে না। তোমার কি হয়েছে বলো? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে দিয়ে আসবো। তুমি একদম চিন্তা করো না। আমার নাম শিমুল, শুধু এটুকুই মনে আছে। কোথায় বাড়ি আমার কিচ্ছু মনে পড়ছে না। আমাকে তুমি একা ছেড়ে এখানে যেও না, আমার খুব ভয় করছে। এইভাবে শাকচুন্নিটি নিজের দুঃখের কথা বলে সৌভিক দাদাবাবুর মনটা জয় করে নিল। আর এভাবে দুজনা প্রায় দেখা করত। দেখা করতে করতে তারা একে অপরের মনটা জয় করলো। শাকচুন্নিটি মনে মনে ভাবলো, সৌভিক দাদাবাবুর আমাকে মনে হয় ভালো লেগেছে। কয়েকদিন পরে বিভিন্ন আলাপ আলোচনার পরে একে অপরের মন জয় করলো এবং দুজনাকে বিয়ে করে নিল। এরপরে দুজনে মিলে প্রবেশ করলো জমিদার বাড়িতে। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। সৌভিকের ডাকে তার মা এবং ঠাকুমা চলে এলো। হ্যাঁ বাবা, ডাকছিলিস? এটা তুই কাকে এনেছিস? সেটা কে? এ শিমুল মা, আমি একে বিয়ে করেছি। এ আমার বিবাহিত স্ত্রী। এ কি সর্বনাশ করলি বাবা, তুই আমার একমাত্র ছেলে, কত ধুমধাম করে তোর বিয়ে দেব ভেবেছিলাম, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। শোনো বৌমা, যা হবার হয়ে গেছে। যাই হোক, মেয়েটা কিন্তু মন্দ দেখতে নয়, দেখতে শুনতে বেশ ভালো। বিয়ে যখন করে নিয়েছে, ঘরে তুমি তুলে নাও। বিয়ে তো একবারই হয়। হ্যাঁ, ধুমধাম করে তুমি পরে অনুষ্ঠান করো। যাই হোক, তুমি দুঃখ করো না বৌমা। যা সৌভিক, মেয়েটাকে নিয়ে ঘরে যা, ঠিক আছে? সৌভিক তার ঠাম্মির কথা শুনে অনেকটা চিন্তামুক্ত হলো এবং সে শিমুলকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ওদিকে ঠাম্মিও তার বৌমাকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। রাত তখন 12টা। শিমুল শাকচুন্নি খুব খুশি।
সৌভিক দাদাবাবুকে বিয়ে করে। এদিকে সৌভিক দাদাবাবুও একটা সুন্দরী মেয়ে বিয়ে করে নিজে নিজে খুব খুশি। ও মা, কাঁচা মাছ না খেলে কি আমার ঘুম হয়? কালকে রাতে কাঁচা মাছ খেতে পারিনি বলে একটুও আমি ঘুমোতে পারিনি। যাই, এখন সকালবেলা কেউ ঘুম থেকে ওঠেনি, যাই পুকুর থেকে 2-4টে কাঁচা মাছ খেয়ে আসি। কি মজাই না হবে আমার। শাকচুন্নি কাঁচা মাছ খেয়ে তো খুব খুশি, আর নতুন বইয়ের বেশে সুন্দর সাজুগুজু করে সে একদম উপস্থিত সবার সামনে। বৌমা, শোনো, আজকে আমাদের নিয়ম আছে কিছু সংসারে। আজকে হচ্ছে নিজের বরের পছন্দ অনুযায়ী 4 রকম মাছের রান্না করতে হয়। ইলিশ মাছের সর্ষে দিয়ে পাতুরি, ট্যাংরা মাছের ঝাল, পুঁটি মাছের পাতুরি, চুনো মাছের কালিয়া। সব রান্না তোমাকে নিজের হাতে করে সৌভিকের সামনে দিতে হবে। আর এইভাবেই হয় আমাদের জমিদার বাড়ির ভাত কাপড়ের অনুষ্ঠান। শোনো নাথ বউ, রান্নাগুলো নিজের হাতে করে তোমার বরকে খাইও, দেখবে কি সুন্দর মন পাবে বরের, তবেই তো ভালোবাসা বাড়বে। আমি তো ছাকচুন্নি রে বুড়ি, আমি এত রান্না করবা কি করে? আমি তো সারা জীবন কাঁচা মাছ খেয়েছি। আমি রান্না করতে এসছি নাকি তোদের বাড়ি? ও মা গো, এরা কি বলে আমাকে রান্না করতে? যাই হোক, রান্না করে বরং যাই, কি কি মাছ আছে দেখি, 2-4টে খেয়ে পেট ভরিয়ে নেব। রান্নার পরের কথা, আগে আমার পেটটা ভরুক। ও বাবা রে বাবা, কত মাছ! নেই একটা ইলিশ মাছ খেয়েই নি। পুকুরে তো সব দেশি মাছ, নদীর মাছ তো নেই। ইলিশ মাছের স্বাদ কি সুন্দর খেতে! ও হো 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 হো, এতগুলো মাছ সব একাই খেয়ে নেব। 2-4টে পারলে লুকিয়ে রাখবো। পুকুরের মাছ খেয়ে খেয়ে আমার জিভটা হেজে গেছে। আহা হা হা হা, কি ভালোই না খেতে। শাকচুন্নিটি মনের আনন্দে মাছ খেতে ব্যস্ত ছিল, আর সেই সময়ে উপস্থিত হলো গিন্নিমা। বৌমা, ও বৌমা, এ কি অনাসৃষ্টি আমি কি দেখছি গো? তুমি মেয়ে না রাক্ষসী, কাঁচা মাছ খাচ্ছ কেন? কাঁচা মাছ তো জানি ভূত পেট খায়। ও মা, বলতে বলতে তুমি তো শাকচুন্নি হয়ে গেলে। ও মা, আমাকে মেরো না। ওরে কে কোথায় আছিস, আমাকে বাঁচা। ওরে কোথায় আছিস? ও সৌভিক, কোথায় আছিস? আমাকে বাঁচা। আমাকে তোর বউ মেরে ফেললো। তোর বউ তো আসতো একটা শাকচুন্নি, আমাকে মেরে ফেললো, বাঁচা। তুই যখন দেখে ফেলেছিস আমি শাকচুন্নি, তাহলে তো তোকে মরতেই হবে। তোর গলা মুটকি আমি রক্ত খাবো। এই বলে শাকচুন্নি কর্তা মায়ের গলা মুটকে মেরে ফেললো। আর এই সব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বাড়ির নগেন কাকা। সে তো অবাক, সে তাড়াতাড়ি করে সবাইকে খবর দিতে শুরু করলো। তার কথা কিন্তু কেউ বিশ্বাস করলো না, শাকচুন্নি নাকি আবার গলা মুটকে মারে। শোনো সৌভিক, নাথ বউ, নাতনি, তোমরা এত কান্নায় ভেঙে পড়ো না। মৃতদেহ এতক্ষণ বাড়িতে ফেলে রাখলে বাড়ির অকল্যাণ হয়, আরো খারাপ হয়। তাই আগে সৎকারের ব্যবস্থা করো।
তারপরে বৌমা কি করে মরল তার তদন্ত আমি করব। পরের দিন নগেন জামাই এবং শালাবাবুকে নিয়ে হাজির হলো একটা তান্ত্রিকের কাছে। তান্ত্রিককে সব ঘটনা খুলে বলল। শোন, তোদের কথা শুনে আমি যা বুঝলাম, তোদের বাড়িতে হোম যজ্ঞের ব্যবস্থা করতে হবে। আমি কাল সকাল 8টার মধ্যে পৌঁছে যাব। পরের দিন তান্ত্রিক বাবা বিশাল হোমযজ্ঞের আয়োজন করলো। শাকচুন্নি যদি থেকে থাকে সামনে আনা, ওম রিং রিং সাহা, শাকচুন্নির সামনে আনা গোনা। তান্ত্রিকের যজ্ঞ সাধনার আওয়াজ শুনে শাকচুন্নি ঘরেতে আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারল না। তার শরীরের মধ্যে তোলপাড় শুরু করলো। কে রে? কি করছিস বাইরে? আমার গাটা কেন জ্বালা জ্বালা করছে? আমার শরীরটা কেন এরকম ওলট পালট করছে? আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। তুই কে? তুই বাড়ির বউকে ধরেছিস কেন? হ্যাঁ, তুই বাড়ির গিন্নিকে মেরেছিস কেন বল? তুই কে? তাড়াতাড়ি সামনে আয়, নাহলে তোকে এই মোড়া ষাঁড়ের বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে দেব। ওরে বাবা রে, আমাকে মেরে ফেলিস না। আমি বলছি সব। আমি হলাম শিমুল শাকচুন্নি। আমি জমিদারের বাড়ির পিছনে শিমুল গাছে থাকি। আমার খুব বিয়ে করার ইচ্ছা হয়েছিল, তাই আমি সৌভিককে বিয়ে করেছিলাম। আমি সৌভিকের বউ সেজে সৌভিকের সঙ্গে থাকি। কর্তামাকে আমি মেরেছি। কর্তামায়ের রক্তটা খুব ভালো খেতে ছিল। আমাকে মারিস না, আমি আর দুষ্টুমি করব না। আমি সৌভিককে ছেড়ে চলে যাচ্ছি। শিমুল গাছে আমাকে একটু থাকতে দিস। শিমুল গাছে আমার খুব থাকতে ভালো লাগে। ও ঠাম্মা গো, আমি কাকে বিয়ে করেছিলাম? আমার সব শেষ হয়ে গেল। আমার বউও চলে গেল, আমার মাও চলে গেল। আমি নিজেকে আর বাঁচাতে পারবো না।